আলোচনা এবং সমালোচনা দুটোই চলছে। গণমাধ্যমেও আসছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ছেয়েই গেছে বলা চলে যে আপনার প্রফেসর এমিরেটাস যে সম্মাননা সেটি বাতিল করা হয়েছে সম্প্রতি। এবং আপনি বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাও বলেছেন। খুব সংক্ষেপে যদি আপনার কাছে আপনার অভিব্যক্তিটা জানতে চাই। যেহেতু বিভিন্ন জায়গায় বলেছেন একটু যদি সংক্ষেপে আমাদেরকেও বলেন। না, ধন্যবাদ আপনাকে। শুধু আমার এটা বাতিলই করে নাই, আমাকে তারা যে একটা অনারিয়াম দিত, হুম, নমিনাল একটা, সেটাও তারা কিন্তু ফেরত চাইছে। শুধু ওই দুইটা জিনিসই আমি মনে করি তারা যে কাজটা করছে এটি সম্পূর্ণ একটা অন্যায়, অযৌক্তিক। এইটা শুধুমাত্র জিঘাংসা বলেন বা প্রতিহিংসা বলেন, এটি করেই করছে। আমি কিছুদিন একটা গুজব শুনছিলাম যে এই ধরনের, সুতরাং আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। এটা আমার খুব একটা কষ্ট হয় নাই, খুব একটা ক্ষতিও হয় নাই, কারণ আল্লাহ তো আমাকে অনেক দিয়ে ফেলছে আমার এই বয়সে। পরে হয়তো এই কথাটা আসবে আমার, আমি আমার মনে করি যোগ্যতার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি আর কি। এটা আল্লাহর রহমত আমার উপরে। এই শুধু একটা এই এমিটাস এই একটা জিনিস, এটা যদি বাতিলই করে বাদই যায়, আমার এমন কি আর ক্ষতি হবে? বরং যারা এটা করলো, আমি মনে করি তারা যে যেহেতু এই জিনিসটা অবৈধ অন্যায়, আমি মনে করি তারা খুব নিচু মনের পরিচয় কাদের দিচ্ছে। প্রতিহিংসা বা আমার জিঘাংসার শিকার হলেন আপনি? আমার এই বয়সে এসে এইটুকু তো না করলেও তার পারতো। এটা এমন কি আর জিনিস যেখানে বাতিল করতেই হবে? এটাতে যে আমাদের যে ইউনিভার্সিটি, এটা টিচিং হসপিটাল, এটা মেডিকেল ইউনিভার্সিটি, এখানে মনে হয় আর কোনো কাজকর্ম না, এখানে আমারটা বাতিল করলেই একেবারে ইউনিভার্সিটির মধ্যে বিশাল কিছু একটা করে ফেললো। সুতরাং এদিক থেকে আমার কাছে কোনো, যেটা বললাম আমি, আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, কোনো অসুবিধা হচ্ছে না। জি। আপনি বলছেন আপনি প্রতিহিংসা বা জিঘাংসার শিকার। কাদের দ্বারা এই প্রতিহিংসা বা জিঘাংসার শিকার হলেন? তাদের দ্বারা, যেহেতু প্রশাসনটা করছে এটা, সুতরাং তারাই তো এটা করছে, কারণ এটা তো আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির প্রশাসনিক সিদ্ধান্ত এটা হয়েছে। তারাই করছে এটা, এবং তারা তো সবাই প্রায় ডাক্তার আর কি। আমাদের একটা কথা আছে না, ডাক্তারদের, আমাদের সোসাইটি তো কাকের গোস্ত নাকি কাকে খায় না আর কি। তো ডাক্তারদের গোস্ত ঠিকই ডাক্তাররা খায় আর কি। সুতরাং আমার যে উন্নতি হচ্ছে, একটা পরে একটা অনেক উন্নতি আছে, পরে হয়তো আমি বলবো একসময় আমার কি প্রোগ্রেস, কেন আমি এরকম আগাচ্ছি। এটা হয়তো কারণ তারা হিংসায় হচ্ছে না আর কি, কারণ ওকে কেমনে টেনে নেওয়া যায় আর কি, এটাই আর কি। তো এই এছাড়া তো আমি আর প্রশাসনিক কোনো কারণ দেখি না। স্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের কথা বলছেন। প্রশাসনিক সিদ্ধান্তেই আপনাকে প্রফেসর এমিরেটাস বানানো হয়েছিল। সেই মানে প্রশাসনে কি পুরো রদবদল হয়েছে? আমরা জানি আসলে আওয়ামী লীগ সরকার পতনের পর বা ক্ষমতাচ্যুত হবার পরে অনেক রদবদল হয়েছে। সেই প্রশাসন কি পুরোপুরি বদলে গেছে? আসলে ঘটনা সেটাই, যেহেতু এটা আগের প্রশাসন করছে, সুতরাং এরা তো আগের প্রশাসন যা করছে তাদের বাদ দিতেই হবে আর কি। এইটা থেকেই হয়েছে, পুরোপুরি বদলে গেছে। আগের প্রশাসনে যারা যারা ছিল, ওই প্রশাসনের লোক বলতে গেলে কেউ নাই, 100% তাদের লোক, তারাই করছে। সুতরাং দায় দায়িত্ব তাদেরই, আমার কোনো দায় দায়িত্ব নাই এখানে। আমার কোনো, যেটা বললাম, যা করছে এর জন্য তারা কি হবে দেখা যাবে পরে আর কি। আমার কোনো অনুভূতি নেই। আপনাকে যে বলা হয়েছে যে বেতন ভাতা বা সুবিধাদি যা ছিল সেটা ফেরত দিতে। এটি আসলে আপনি ফেরত দিবেন কিনা বা এটা কেমন পরিমাণ আর্থিক টাকায় যদি জিজ্ঞাসা করি? কারণ আচ্ছা, গণমাধ্যমে একটা অঙ্ক পাচ্ছি। আপনাকে একটা জিনিস আমি ক্লারিফাই করি, এটা হয়তো আপনি আরো সুন্দর করে প্রেজেন্ট করবেন। সেটা হলো, যখন এই যে এমেরিটাস অধ্যাপক হিসেবে, এটা তো কোনো চাকরি না, এটা বেতন ওটা, এটা অনারিয়াম দেওয়া হয়। এবং আইনে আছে অনারিয়ামের পরিমাণটা হলো একজন অধ্যাপকের সর্বোচ্চ যে বেতন রিটায়ারমেন্টের সময়, ওই পরিমাণ টাকাটা পাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি কিন্তু রিটায়ার্ড অলরেডি। রিটায়ারমেন্ট হলে আমি তো পেনশন পাই, এটা পেনশন তো পাবোই লাইফ লং, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন। সব চাকরিতে এটা আছে, আমার ওইভাবে কিন্তু পেনশন চলছে। হুম, এখন আসছে বাড়তে বাড়তে বোধহয় 54,000 সামথিং, একটা ফ্র্যাকশন আছে, এটা কিন্তু পাচ্ছি। আর এমেরিটাসের যে আইন, সেটা হলো একজন অধ্যাপকের পেনশন ছাড়া সমান বেতন আমি পাবো, লেটেস্ট বেসিক পেটা আর কি। সেটা কিন্তু 78,000 টাকা হয়। তারা করছে কি, আমার পেনশন যা পায়, ধরেন 54 বা সামথিং, ওর সঙ্গে এক্সট্রা টাকা যোগ করে 78 বানাইছে, পেনশন সহ। এটা তো আরেকটা অবৈধ কাজ করছে, তাহলে তো পারে না। ওটা তো 78 তো আলাদা। একজন অধ্যাপকের সমান বেতন যেটা, মানে প্রাপ্য বেতন যেটা বেসিক পে, হুম। সেটা কিন্তু তারা না দিয়ে পেনশন প্লাস ধরনের সঙ্গে হয়তো 23-24 হাজার টাকা একটু আসে, দুইটা মিলে আমাকে 78,000 করে তারা দিচ্ছে আর কি। আরেকটা অন্যায় অবৈধ কাজ করতে। আচ্ছা, এই যে টাকাটা ফেরত চাইলো, তারা কি পেনশনের টাকা ফেরত চাইতে পারে? পুরো কোনো চাকরিতে এরকম কোনো নিয়ম আছে? কেউ রিটায়ারমেন্টে গেল, সারা জীবন চাকরি করলো, পেনশন পাবে, এই টাকা কি ফেরত পায়? এই টাকাটা সহ তারা যে হিসাব দেখাচ্ছে, এই টাকা সহ তারা কি ফেরত চাইছে? তাহলে এখন এইটা টোটাল কত আরেকটা টাকা অন্যায় দেখাচ্ছে? অবৈধ কাজ টোটাল করছে। কত টাকা দেখাচ্ছে ফেরত দিতে হবে? তারা তো বলছে যেটা হয় হ্যাঁ। 14 লক্ষ, আসলে 14, 14.5 লক্ষ, এটা হয় না, এটা আন্দাজেই লিখছে, এই হিসাবও করতে পারে না। ইভেন আমার যখন অর্ডার দিছে, অর্ডারে লেখা আছে যে আমার নিয়োগটা অবৈধ ঘোষণা করবো, বাতিল, তার সঙ্গে এই যে টাকা ফেরত দিতে হবে, এই অর্ডারে এইটুকু লেখা, কত টাকা কি, এটা কিন্তু অর্ডার মধ্যে লেখা নেই। এটা তারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন বিভিন্ন দেখতেছেন, তারা সারা মিডিয়াতে হইচই পড়ে গেছে। তখন তারা বলতেছে 14 লাখ, 14.5 লাখ। কারণ আমি একটু, আমাকে জিজ্ঞেস করছে কত লাখ, আমি বলছি কত লাখ তো আমি জানি না, ওরা তো উল্লেখ করে, ওরা শুধু লেখছে আপনার টাকা ফেরত দিতে হবে। হুম। কিন্তু কত কত এইসব কিন্তু লেখা নেই, সেই জুন 2024 থেকে। এইটুকুই। আমি এমনি করে বলছিলাম যে কত টাকা, 1 টাকা, 2 টাকা না, 10 টাকা না, 10,000, 20,000 টাকা, এমনটাও লিখতে পারে, তা তো অর্ডারও লিখতে জানে না। সেই জন্য আমি এই কথাটা বলছিলাম আর কি। কিন্তু তারা পরে দেখাচ্ছে 14.5 লাখ টাকা।
সম্পূর্ণ আরেকটা রং একটা হিসাব দিচ্ছে আর কি। কারণ আমার পেনশনের টাকা তো ফেরত দেওয়ার অধিকার তাদের নাই। এক্সট্রা টাকা তারা যদি চায়, হ্যাঁ, সেটা রিয়েল হিসাবটা তারা দেবো, আমি দিতেই হবে। তারা যদি চায়, তারা যদি মনেই করে যে যেহেতু আমার এটা বাতিল, আর যদি মনে করে আমার টাকাটা তারা দিছে, এবং এটা কিন্তু আইন মেনেই দিচ্ছে। আগের যে প্রশাসন যারা ছিল, তারা নিয়ম নীতি মেনে সিন্ডিকেটের মাধ্যমে এটা পাস করাই কিন্তু এটা দিচ্ছে। এবং তারা যেহেতু এটা মানতে চাচ্ছে না, তো সেই তো বলার কিছু নাই। তারা রিয়েল হিসাবটা দেখবো, যদি আমি এখন দিব এখন তারপর এখন দেখবো কি দুটো করবো। প্রশ্ন। আপনি কি এই টাকাটা ফেরত দেবেন? মানে নাকি আপনি কোনো আইনি আচ্ছা, ব্যবস্থা বা কোনো রকম আপিল করবেন? যদি যদি তারা চায়, আমি আগে তারা রিয়েল হিসাবটা আটক দেখি। তারা যদি একেবারে এতই ইউনিভার্সিটির দৈন্য দশা হয়ে থাকে আর চলে গেছে, আমার টাকা ছাড়া চলবেই না তারা, যেহেতু এটা আইনের মাধ্যমেই পাশ করা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে আগে প্রশাসন করছে, যেহেতু তারা এটা করতে চাচ্ছে, সেটা ডিসিশনটা আমি পড়ে আমি দেখি কি করি আর কি। আইনের চিন্তা ভাবনা আমি এখনই করতে চাচ্ছি এখন না আর ঠিক কি। তারা আসলে কি কারণ আপনি আপনি নিশ্চয়ই স্যার দেখেছেন আপনি এবং সৎভাবেই বিশ্লেষণ করে আমাদেরকে বলবেন যে তারা কোথায় বিধির ঠিক কোথায় লঙ্ঘনটা তারা পাচ্ছে? তারা দেখাচ্ছে যে ওই যে সিন্ডিকেটে যে এই আইনটা পাশে আসলে রিয়েল আরেকটু ক্লারিফাই করা দরকার। আমাকে এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় 22 সনে, হুম, 2022 সনে। এবং তখন তারা একটা লামসাম ধরে 30,000 টাকা মান্থলি দেওয়া হবে এইভাবে আর কি। হুম, আসলে তখন আইনে অনেক কিছু ক্লিয়ারই ছিল না, বা অনেক কিছু তারা ক্লারিফাই করে না, তাদেরও একটু ভুল ছিল ওই প্রশাসনে, বলছি 2022 সনে যারা ছিল, আরেক প্রশাসন সেটা। হুম। তো সেখানে এই আইনটাই ছিল আর কি। কিন্তু পরবর্তী সময়ে যখন প্রশাসন চেঞ্জ হয়ে গেল, তারা দেখলো আসলে এই এমেরিটাস অধ্যাপক উনি ইউনিভার্সিটির সঙ্গে মিলে দেখে এটা আসলে আজীবনের সম্মাননা। তারা তখন কিন্তু 3 বছরের জন্য দিছে। এটা হয় না, এটা সাধারণত লাইফ লং। অনেক ইউনিভার্সিটির অনেক দেশেই আছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি বলে আরো অনেক ইউনিভার্সিটি আছে। এই জন্যই আর আগের যে প্রশাসন, ঠিক এই প্রশাসনের আগের ইমিডিয়েট প্রশাসন, তারা এই আইনটা কিচ্ছু করে না, কিছু সংশোধন করছে। সংশোধন করে তারা লিখছে যে আজীবন সম্মাননা। সুতরাং আজীবন ভাবে ওই অর্ডারটা ওইভাবে আছে, তাকে আজীবনের জন্য এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই শুধু সংশোধন করছে। এবং এটা বর্তমান প্রশাসন বলছে সিন্ডিকেট যেটা করছে, একজনের প্রস্তাবের ভিত্তিতে এটা করা হয়েছে। এবং ওই সময় অনেকগুলো এজেন্ডা থাকে সিন্ডিকেটের মিটিং এ, ওই এজেন্ডাতে এটা ছিল না। সুতরাং এটা অবৈধ। এটাই বলছে, এই যে এই সংশোধনীতে আদেশটাই অবৈধ, এটা তারা অবৈধ বলতে চাচ্ছে আর কি। কিন্তু এখানে তারা একটা জিনিস হয়তো বলে না, না চেপে গেছে না কি করছে। আপনার যে কোনো মিটিং এ বা সিন্ডিকেট মিটিং বা যে কোনো মিটিং এ এজেন্ডা থাকে 1 2 3 4 লাইফ, শেষের দিকে তারা বিবিধ থাকে। তারা ওই বিবিধ ধরে ধরে আমার এই জিনিসটাকে পাশ করাইছে। এখন তারা বলে যে এটা অবৈধ। তারা যদি অবৈধ বলেই থাকে, এই দায়িত্ব কি আমার নাকি? এটা তারা যারা আগের প্রশাসন যারা আইনটা পাশ করছে, তারা কি আপনি না কি এই বুঝেই সিদ্ধান্তকে করছে? চ্যালেঞ্জ করবেন? আমি চ্যালেঞ্জ এই মুহূর্তে করতে চাচ্ছি না। চ্যালেঞ্জ মধ্যে আইন তো কেস করা তো আমি এই মুহূর্তে চাচ্ছি না, কারণ এদের সঙ্গে পারা যাবে না, এরা খুব বেশি পাওয়ারফুল এখন তো। আমি দেরিও শান্ত শিষ্ট আছি, দেখি খুব দূর করতে পারে। যদি ওরকম আমাকে কিন্তু অনেকে বলছে চ্যালেঞ্জ করার জন্য, ইভেন অনেক আইনজীবীও আমাকে বলছে আর কি, যে আপনি এটা রিড করেন, দেখবেন ওরা এই দিকে ওরা টিকতে পারবে না। যেহেতু ওরা করছে, দেখি এর শেষ পর্যন্ত কি হয় আর কি। একটু ওয়েট করছি, আমি দেখি। আমি তবে আমার ব্যক্তিগত ভাবে আইনে রিড করার ইচ্ছা আমার কিন্তু নাই। আচ্ছা। আ আপনার কাছে কি কোনো ব্যাখ্যা চাওয়া হয়েছে বা আপনার সাথে কোন রকম কথাবার্তা যখন এই সিদ্ধান্তগুলো হচ্ছে? একটা ভালো প্রশ্ন করলেন। এই যে তারা হুট করে একবারে একদিনের মিটিংয়েই একজনের ডিসিশন নিয়ে তারা এটা বাতিল করলো। তারা তো আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো দেয় নাই। আমাকে এক্সপ্লেনেশন কল করতে পারতো তারা। করে তারা কোশ্চেন করতে পারতো। কোশ্চেনে যদি তারা স্যাটিসফাইড না হতো, তাহলেও বাতিল করতে পারতো। হুম, সেই সুযোগ কিন্তু তারা আমাকে দেয় নাই। নিজেদের মতো করে হুট করে ডিসিশন নিয়ে বাতিল বাস, এবং বাতিল প্লাস টাকা ফেরত দিতে হবে। আমাকে আমি 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 কিন্তু জানিই না কিছু। আচ্ছা। সুতরাং এই সুযোগটা কিন্তু আমি মনে করি এটাও জিনিসটা ঠিক হয়নি, অবৈধ হয়ে গেছে আমি মনে করি। এবং অনৈতিক বলেই আমার বিশ্বাস, কারণ আমাকে তো সুযোগ দিতে হবে। কারণ আসামির কাছেও তো মানুষ অনেক সময় বা কত কেস কত কিছু থাকে, কিন্তু এক্সপ্লেনেশন কল করা হয়, এক্সপ্লেনেশন কল করলে আমি জবাব দিতাম। হুম, জবাব স্যাটিসফাইড না হলে তারা বাতিল করতে পারতো। সে সময় সুযোগ কিন্তু আমাকে দেয় না। আচ্ছা। এখানে বিএমইউর বরাত দিয়ে পত্রিকায় লিখছে যে মানে কেন আপনার বিধি বহির্ভূত সেরকম একটা ব্যাখ্যা আছে এবং বলছে যে নিয়োগের পর প্রায় ২ বছরে আপনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হননি, শিক্ষাদান করেননি এবং গবেষণায় সম্পৃক্ততার বিষয়েও প্রশাসনকে অবহিত করেন নাই। তবে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেছেন। আম মানে এই অভিযোগটা সম্পর্কে আপনার বক্তব্য কি? আচ্ছা, এই দুটোর সঙ্গে প্রথম কথা বলি, বেতন ভাতা তো আমি উত্তোলন করি নাই। আগের প্রশাসন তারা আইনগত ভাবে সিদ্ধান্ত নিয়ে যা টাকা দিবে, এই টাকাটা তো তারা ব্যাংকে পাঠাতো। কোনদিন আমি তার চেকও দেয় না, আমি বেতন টাকা তুলতে আমি উত্তোলন কেমনে করলাম? তারাই তো আমার ব্যাংকে পাঠাইছে, তো আমি উত্তোলন তো করলাম না। হুম, সেকেন্ড যে কথাটা হলো, এই বলে যে 2024 সন, তাই তো 2 বছর। হুম, হুম, তারা আগে কোথায় গেল? এই 2 বছরের মধ্যে সময় পায় নাই। তারা আগে আমাকে এই যে কাজটা তারা করলো, 2 বছরের মধ্যে আগে করলো না কেন? 6 মাস 1 বছর আগেও করতে পারে নাই। এতদিনে আসে তাদের কেন এটা মনে হলো
যে আমার এই কাজটা তারা অবৈধ, আগে হুঁশ ছিল না, তাদের এটা করতে পারে নাই। তৃতীয় কথা, তারা বলছে যে 2 বছরের মধ্যে আমি যাই না, এটা সম্পূর্ণ 100% এটা মিথ্যা কথা। আমি রেগুলার যেতাম, মাঝে যদি একদিন হয়তো কোনো কাজকর্ম থাকতো বা ধরেন হয়তো ছুটি ছাড়া যাই, আমি রেগুলার যেতাম। প্রথম কথাটা হলো, এমএইচএস অধ্যাপক এটা তার সম্মানিত পদ, দায় দায়িত্ব তো বেশি নাই, তার ফিক্স কোনো কাজ নাই, করতেই হবে তাকে তো না। যদি আইনেই আছে দেয়, যদি কর্তৃপক্ষ আমাকে ক্লাস দিতে বলে, রিসার্চের কোনো কাজ দেয় বা কোনো মিটিং বা এই ধরনের আমাকে কল করে, আমি যেতে বাধ্য, আমি যাইতামও। তারা এরকম ডকুমেন্ট দেখাতো যে তারা এরকম কোনো ক্লাস দিছে বা কোনো মিটিং হয়েছে বা রিসার্চের কথা বলছে বা ডাকছে আমাকে, আমি যাই নাই, এরকম যদি ডকুমেন্ট দেখাতো আমি তো রেগুলার গেছি। ডকুমেন্ট দেখালে যদি না যাই, তাহলে না, তার ভাই তারা একটা মিথ্যা, আরেকটা কথা বলে, তার আমার হয় কি, ওই একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য বারবার আরেকটা মিথ্যার অভিযোগ আনতেছে। এমনকি যে কথাটা বললেন, কোনো রিসার্চ করি নাই টরি নাই, আসলে রিসার্চ আমি করি না কেন? আমি আমার কাজ তো করেই যাচ্ছি। আমি জানেন, আমি এই পর্যন্ত মেডিসিন রিলেটেড 7টা বই লিখছি, এবং 7টা বই সবগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন, দিল্লি থেকে হয়। আমি রেগুলার আসতাম, আমার বইগুলো তো রিভিশন করতে হয়। আমি বাস কয়েক মাস আগেই কিন্তু আমার শর্ট কেস এন্ড ক্লিনিক্যাল মেডিসিন প্রথম বই আমার এটা নিউ এডিশন করছে, আরেকটা বই এডিশন হয়ে গেছে প্রায়, ইসিজি ইন মেডিকেল প্র্যাকটিস, এটাও টেক্সট বই, সবাই পড়ে। আরেকটা হলো রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস, আরেকটা, এরকম 7টা বই আমার আছে, আমি রেগুলার এসে কাজ করতাম। এবং আপনাকে একটু বলা এটা উচিত কি বোধ এটা হয়, কি আপনি প্রশাসনকে অবহিত করেছেন? কারণ এটা মানে অভিযোগটা প্রশাসনকে তো হচ্ছে প্রশাসনকে অবহিত অবহিত, করেন নাই। আমি বই লেখাটা তো একদম নতুন নয় তো, আমি তো বই শুরু করছি সেই 1998, যেগুলো আমি এডিশন চেঞ্জ হুম, করতেছি। প্রশাসন তো না জানে, এটা আমার তো দায়িত্ব না তাদেরকে জানা, এটা আমার পার্সোনাল বই, কিন্তু ইন্টারন্যাশনাল এডিশন হয়। এবং বললেন এই এটা নতুন তো না যে আমি এখন করছি, প্রশাসনকে জানানোর মতো তো কিছু না তো। প্রশাসন তো জানে বলেই আমার বিশ্বাস, কারণ এখানে এই বইগুলো আমাদের দেশে 100% মেডিকেল স্টুডেন্টরা কিন্তু পড়ে, হুম। ইভেন সাবকন্টিনেন্ট এভরিওয়ার, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আবার সবাই বিভিন্ন দেশ, মিডল ইস্টের দেশে পড়ে, ব্রিটিশ ওরিয়েন্টেড অনেক দেশ, এটা নতুন কিছু না। আরেকটা কথা বলি, আমি কিন্তু রেগুলার পত্র-পত্রিকায় লিখি, হুম, বাংলায় লিখি, স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে আমি লিখি। এগুলো কম্পাইল করে লেখাগুলো আরো 3টে বাংলা বই আছে আমার, কিন্তু এ পর্যন্ত 10টা বই হয়ে গেছে, 7টা মেডিকেল রিলেটেড, 3টে বাংলা, এবং বইগুলো কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড, সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, হুম। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলায় লেখালেখি করি, এবং তারা কিন্তু খুব মানে ভালো একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাইছে। সুতরাং এটা আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট, তো আমি কাজ করি না কেন, এগুলো তো আমার এমনি এনে ঘোরার দিন থেকে আকাশ থেকে উঠে আসে, আমি রেগুলার যাই। ইভেন আমি শুক্রবারও গেছি, অনেক ছুটির দিনও গেছি, শুক্রবারে যাইয়ে আমার যেদিন সুযোগ হইতে যাইতাম। জুম্মা নামাজ আমাদের এই হসপিটালের পাশে বিশাল মসজিদ আছে, রেগুলার কিন্তু রেগুলার মানে আমি যখন যাইতাম জুম্মা নামাজ কিন্তু করছি, মাঝে মধ্যে বিকেলে যেতাম, রাত 8টা 9টা পর্যন্ত কাজ করতাম। তা আমার তো এমন না যে হাজিরা খাতা আছে, হুম। ওইরকম তো কিছু নাই। সুতরাং এরকম ডকুমেন্ট তো আমার নাই, দেখানোর তো সুযোগও নাই, কিন্তু আমি যেতাম তো, আল্লাহ তালা তো সাক্ষী আছে, কত লোক আমাকে দেখছে না। আর আমি তো একা যেতাম না, আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার একজন ছিল, ওরা যেত, একসাথে কাজ করতাম। তো সুতরাং আমি যাই নাই যে এটা তো সম্পূর্ণ এই যে এত একটা মিথ্যা জি, আমার জন্য। একদম স্পষ্ট যে মানে সবখানে আপনার বই পড়ে আমি এবং আসলে এখন ডাক্তারদের সাথে কথা বললেই জানা যায় যে বেশিরভাগই আপনার ছাত্র। এই যে এখন যারা প্রশাসনে আছে, আপনার ছাত্ররা কেউ নাই যারা আসলে সিদ্ধান্ত